নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বিগ জলসায় আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকে অনুষ্ঠানের শুরুটা কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণ আজকের অনুষ্ঠানে আমি যাদেরকে পেয়েছি অতিথি শিল্পী হিসাবে, এনারা দুজনেই আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, দুই দিদি। দুজনেই কিন্তু খুব গুণী বাচিক শিল্পী। তাহলে চলুন চট করে ওনাদের সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আমার একদম বাদিকে আছে আত্রি চ্যাটার্জি। নমস্কার। ঠিক তারপরেই শিবানী নাথ। নমস্কার। আপনাদের দুজনকেই আমাদের বিগ জলসায় সুস্বাগতম। ধন্যবাদ। আমি কিন্তু আর আপনি করে বলতে পারছি না, তুমি বলি। একদম, নিশ্চয়, নিশ্চয়। তাহলে আমি প্রথমে কার কাছে যাই? আত্রিদি। আত্রিদি, শুরুতে তুমি কি শোনাচ্ছ বলো। আমার প্রথম কবিতা হবে সুকুমার রায় রচিত গন্ধবিচার। বেশ, তাহলে শুরু করো। নমস্কার। সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, অ্যাসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলেন, নসে নিলাম এক্ষুনি এই মাত্র, নসে দিয়ে বন্ধ যে রাখ, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শোকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা হাঁকেন, আসুক তবে শেরপালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে, চক্ষু বুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল ভাত, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুঁকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল। দেখলো লোকে বিস্ময়ে বাকবন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। বাপরে কি তেজ বুড়ার হাড়ে, পায় না সে যে অক্কা। দারুণ, অসাধারণ। মানে একদম হাস্য রসটাও বেরিয়ে এলো, কত বাস্তব কথা। সত্যি অসাধারণ আত্রিদির উপস্থাপনা। এরপর আমি যাব শিবানীদির কাছে। শিবানীদি, তুমি আমাদেরকে কি শোনাচ্ছ বলো। একদম না ছোটবেলায় ফিরে যাচ্ছি। বেশ। মানে রথের মেলায় কবি অপূর্ব দত্তের। বাহ, দারুণ, শুরু কর। দিনগুলি বড় হাসি মাখা ছিল সেই সে ছোট্টবেলায়। বাবার সাথে
আমরা দু ভাই যেতাম রথের মেলায়। চৌধুরীদের লাগোয়া মাঠেতে বসতো মেলা। কত কিছু ছিল, কথা বলা পাখি, রিং ট্রাপিজের খেলা। মাস্টার যোগু দুটো হাতই কাটা, পা দিয়ে করতো রান্না। একবার তার কাটা হাত দেখে আমার সে কি কান্না। এই জন্যই আমি ছোটদের মেলায় আনতে চাই না। অকারণে শুধু ঘ্যান ঘ্যান করে মেলায় আসার বায়না। দেখ তো তাকিয়ে, মেলায় এসেছে তোর মতো কেউ পুচকে? বাবা বলেছিল রেগে মেগে আর চোখ মুখ ভুরু কুচকে। আমার কি দোষ? দাদাও তো এসেছে, ওকে বকছো না কেন? যত দোষ শুধু আমারই দেখছো, ওর দোষ নেই যেন। দাদা আর তুই, দাদা টুয়ে পড়ে, তুই আগে টুয়ে ওঠ। দাদার মতো রোজ ভোরে মাঠে ৩-৪ পাক ছোট। দাদাটাও কত পাজি ছিল, এখন তা বুঝতে পারি। আমাকে বলতো, আমি হলে তোকে রেখে আসতাম বাড়ি। কি কষ্ট যে পেয়েছি সেদিন, চোখ ফেটে জল এসেছে। আর দাদাটা এত হিংসুটে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেছে। সেই দাদা আজ কত বড় হয়ে গেছে, নাম করা ডাক্তার। এতই ব্যস্ত, মেলায় আসার সময় কোথা তার। আজ বাবা নেই, ছবিখানা তার ফ্রেমে বাঁধা পড়ে আছে। 2 বছর হলো মাও ফাঁকি দিয়ে গিয়েছে বাবার কাছে। আজও আষাঢ় শেষের বর্ষামুখর বেলায় ওই পথে গেলে মনে হয় ছুটে চলে যাই সেই রথের মেলায়। মুহূর্তে মনে ছবি ভেসে ওঠে, আমি আর দাদা অঝোরে ভিজছি ঝোড়ো বৃষ্টির ছাটে। আহা, দারুণ, অসাধারণ। সত্যি মানে ভাবা যায় না, তাই না? একদম কিরকম ছেলেবেলায় আমরা চলে গেলাম। সত্যিই উপভোগ। একদম একদম একদম। আচ্ছা, এরপরে আমি আবারও আত্রিদির কাছে যাই। অবশ্যই। তুমি এবারে কি শোনাবে বলো? আমি এবার রবীন্দ্রনাথের কাছে যাব। বেশ। কবিতার নাম প্রার্থনাতীত দান। পাঠানেরা যবে বাঁধিয়া আনিল বন্দি শিখের দল, শহীদগঞ্জে রক্ত বরণ হইল ধরণী তল। নবাব কহিল, শুনো তরু সিং, তোমারে ক্ষমিতে চাই। তরু সিং কহে, মরে কেন তব এত অবহেলা ভাই? নবাব কহেন, মহাবীর তুমি, তোমারে না করি ক্রোধ। বেনিটি কাটিয়ে দিয়ে যাও মোরে, এই শুধু অনুরোধ। তরু সিং কহে, করুণা তোমার হৃদয়ে রহিল গাঁথা। যা চেয়েছ তার কিছু বেশি দেব, বেনির সঙ্গে মাথা। আহা, দারুণ সত্যি। মানে আত্রিদি, তোমার এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। তুমি কবিতার মধ্যে নাটকটা এত সুন্দর নিয়ে আসো, চরিত্রগুলোকে আলাদা করে করে ভাবা যায় না। আচ্ছা, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম। আমি দিদির কাছে যাই, শিবানীদির কাছে। তুমি আজকে আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদন। আজকে আমার শেষ নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় চূড়ায়। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন। মানে এটা আবার মানে ওটা খুব ছেলেবেলার বলেছিলাম, মানে নস্টালজিক ব্যাপারটা। আর এবার বুড়ো হয়ে গেছি তো বেশ, তা সেই বোধে থেকে একটা কবিতা বল। একদম একদম একদম, শুরু করো। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি।
শৈশবে দীপ্তি ছিল আমার বড় প্রিয়, কিন্তু আমার যৌবনে দীপ্তি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন আমি সত্যিই ভালোবাসতাম নদীটিকে। নদীও আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি আর সেই দ্বীপে যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে একটা গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আহা, অসাধারণ! সত্যি আমরা বিভোর হয়ে তোমার আবৃত্তি শুনছিলাম। সত্যিই উপভোগ্য। একদম। যেমন কবিতা তেমনই আবৃত্তি তার। ওহো, দারুণ! আচ্ছা দিদি, তুমি আমাকে ছোট্ট করে বলো যে এই যে তুমি এত ভালো পারো আবৃত্তি করতে, এর রহস্যটা কি? মানে কি করতে বলো আমাদেরকে। রহস্য দেখো কিছু না, খুব ছোটবেলা যখন মাধ্যমিক দিচ্ছি, তখন আমাদের সময় না এক্সটার্নাল এক্সামিনার আসতেন একটা 10 নম্বরের জন্য। তা সেখানে আমাকে একটা কবিতা বলতে বলেছিলেন। তা আমি হাট কবিতাটা বলেছিলাম। তখন আমি জানতাম না আমি কবিতা বলতে পারি। তো উনি বললেন, তুমি কি কবিতা বলো? বললাম না তো। বলে, তুমি কবিতা বলো, তাহলে তোমার গলায় কবিতা ভালো শোনায়। মানে সেই থেকেই শুরু আর কি। বাবা, খুব সুন্দর। একজন আবৃত্তিকারের জন্ম। একদম সত্যি তাই। আচ্ছা দিদি, এবারে আত্মীয়দি তুমি আমাকে বলো তো যে তোমার কাছে তোমার এই আবৃত্তিটা ঠিক কতটা? দেখুন, ওরকম অঙ্কের হিসেব করে তো বলা যাবে না, ঠিক। তবে অনেকটাই অনেকটাই এটুকু বলতে পারি। অক্সিজেন। কারণ হ্যাঁ, অক্সিজেন। আবৃত্তি আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আমার জীবনের নানান রকম ওঠা পড়ায় এই আবৃত্তির কাছে আমি আশ্রয় পেয়েছি। একদম সত্যি খুব সুন্দর। মানে তোমাদেরকে আজকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম জমে উঠেছে। সত্যি দর্শক বন্ধু, আমরাও খুব প্রচুর উপভোগ করেছি। একদম সত্যি তাই, আমরা সবাই মিলে উপভোগ করেছি। সত্যি আজকে এখানে আসতে পেরে, এই যে এরকম আমার পাশে একজন বসে আছেন যার আবৃত্তি শুনে আমি আপ্লুত, তুমিও নিশ্চয়ই। একদম। দর্শকরা তো হবেনি। আমি আর নতুন কিছু বলছি না, ওনার কথাটাই ওনাকে ফিরিয়ে দিই। বেশ এই আনন্দ, উৎসব, ভালোবাসা এই সব নিয়েই কিন্তু আজকে রেস্টটুকু রেখেই আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ সময় একদম শেষ। দর্শক বন্ধু, আজকের মতো তাহলে বিদায়।